সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই যে আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধ্বস্ত ভাতা এই সব কিছুর ব্যাপারে উনি একটি সুন্দর ক্যাটাগরি এবং নিয়ম নীতির মাধ্যমেই এই প্রকল্পটি চালু করেছিলেন। কিন্তু গত 18 বছরে আমরা যেটা দেখতে পাই, সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ওই ফ্যাসিস্ট যারা ছিল তাদের নিজস্ব লোকদেরকেই এই সমস্ত ক্যাটাগরিতে তারা ভাতা দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, 18 বছরের এই যে অনিয়ম, এই যে বিধি বহির্ভূতভাবে শুধু দলীয়ভাবে যে সমাজের এই প্রকল্পগুলো চালুর ব্যাপারে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং পদক্ষেপ নিলে কিভাবে বাস্তবায়ন করবেন, এক। আর 2 নাম্বার হলো যেই তালিকাটা ছিল সেই তালিকাটা তদন্ত করে সঠিক একটা তালিকা প্রণয়ন করে আমাদের বিরোধী দল, সরকারি দল, সম্মানিত সদস্যদের সাথে সেই সমাজ কল্যাণ অফিসার পরামর্শ করে একটি তালিকা প্রণয়নের জন্য আপনার পক্ষ থেকে নির্দেশ দিবেন কিনা, এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমে তো এই প্রোগ্রামগুলো চালু করেন আমাদের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এগুলো ইমপ্লিমেন্ট করেন অন্যান্য সরকার। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে লিস্ট যেগুলো করা হয়েছে, আমি আগেও বলেছি যে এখানে অনেক ধরনের স্বজনপ্রীতি করা হয়েছিল বিগত সময়গুলোতে। আমরা চেষ্টা করছি যে বিষয়টা লিস্টেড না, কারা প্রকৃত বেনিফিশিয়ারি হওয়ার যোগ্য সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। যারা প্রকৃত অর্থে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই ভাতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আমিও মনে করি যে একটি রিশাফল করে এগুলো এন্ড পর্যায়ে একটু রিচেক করে নিয়ে যদি আমরা লিস্টগুলোকে আবার ঠিক করি, আমরা সেটা করার ব্যবস্থা করব। অলরেডি আমরা সেই মোতাবেক কাজও শুরু করেছি। বিভিন্ন উপজেলাতে আমরা এগুলো একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে যেন লিস্টগুলোকে রিচেক করে সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি তারা যেন এই কার্ডগুলো পায়, সুযোগগুলো পায়। সত্যিকার অর্থে আমরা যেটা করতে চাই যে একটা মানুষের জীবনমানের উন্নয়ন করতে চাই। সো সেই জায়গাটা যেন যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসগুলো পৌঁছায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা, প্রশ্নটা সংক্ষিপ্ত করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই জাতীয় সংসদে প্রথম কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আমার এলাকায় 108 সাতক্ষীরা 4 শ্যামনগরের পক্ষ থেকে যেসব জনগণ আমাকে এখানে পাঠাবার ব্যবস্থা করেছে, তৃতীয়বারের মতো আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 18 বছর আমি অনেক নিগৃহীত হয়েছি। আমার নামেও 100-র অধিক মামলা দেওয়া হয়েছিল। 16 বছর পালিয়ে বেরিয়েছি। আল্লাহ পাক মেহরবানি করে আবার সুযোগ দিয়েছেন। জুলাই যোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে যে সংসদ অধিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে সংস্কার কার্যক্রম যাতে আমরা সংসদে এটাকে আমরা পুনরায় সংগঠিত করতে পারি, এ আহ্বান আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, প্রথম দ্বিতীয় কথা নেই, প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হলো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমার এলাকা হলো কোস্টাল বেল্ট এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। জঙ্গলে আমার আগে প্রায় 30 থেকে 40% লোক জঙ্গলে তার জীবিকা নির্বাহ করে। তারা যখন উপকৃত হয়, সরকারও অনেক ট্যাক্স পায়, এখান থেকে উপকৃত হয়। এই জঙ্গলে যারা বাঘের পেটে চলে যায়, এদেরকে মানে পুরুষ লোক মারা গেলে যে বিধবা হলো তাকে বাঘ বিধবা বলা হয়ে থাকে। আমাদের জনাব মন্ত্রী সাবেক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমলের সময় ওই বাঘ বিধবা এবং তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে, ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। একটা ঘর তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে তাদের লেখাপড়া শেখার ব্যবস্থা করার চিন্তা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা আর সামনে এগোয়নি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দাবি করতে চাই আপনার মাধ্যমে যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আমার এলাকায় বাঘ বিধবাদের জন্য আলাদা কোনো ভাতার ব্যবস্থা করবেন কিনা, আর তাদের ফ্যামিলির জন্য ভরণ পোষণ, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ওই যে প্রতিষ্ঠানটা করার পরিকল্পনা হয়েছিল সেটা বাস্তবায়ন করবেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাননীয় প্রতিমন্ত্রী। আলাদা করে তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা আমরা অবশ্যই সেটা আলোচনার সাপেক্ষে এই বিষয়টা নিয়ে চিন্তা করব এবং আলোচনার সাপেক্ষে যদি আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব অবশ্যই আমরা সেই ইয়েটা গ্রহণ করব, প্রস্তুতিটা গ্রহণ করব। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এবার প্রশ্ন করতে পারেন মোহাম্মদ আতাউর রহমান নড়াইল 2 মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আজকের এই সংসদে বসা, কথা বলা এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা সম্পূর্ণই আমার জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমার জীবনে ভোটার হওয়ার পরে এইবারই প্রথম ভোট দিতে পেরেছি। এইবারই প্রথম আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম এমপি নির্বাচিত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে প্রথম কথা বলছি। সব কথাগুলো আমার জন্য অত্যন্ত স্মরণীয়। তা আজ আমি এখানে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা যদি সরকার দলীয় না হয় তাহলে সে এলাকায় দেখা যায় যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। দেখা যায় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে শুধুমাত্রই একটি সিম্বলিক কায়দায় বসে থাকে। তা আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষের জীবনকে আমরা ত্যাগ করেছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা আমার প্রশ্ন যে বর্তমান সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করে যারা প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তাদের মাধ্যমেই জনগণের সেবা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিবে কিনা? আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমাদের এই সমাজ কল্যাণমূলক যত ভাতা আমি খেয়াল করে দেখেছি যে অনেক সময় যারা মাননীয় সদস্য প্রশ্ন করেন। যারা তালিকা দেন প্রশ্ন করেন। জি, আমি একটা প্রশ্ন করেছি যে এই বৈষম্য দূর করবেন কিনা। আর একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। এটি অন্য প্রসঙ্গ। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন। জি, ধন্যবাদ। প্রশ্ন করবেন মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আসলে যেসব প্রশ্নগুলো আমাদের কার্যতালিকায় থাকে না, নোটিশ দিলে ভালো হয়, পরবর্তীতে নোটিশ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনার প্রশ্নটা আমি অ্যাড্রেস করছি এভাবে যে প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের যেই প্রবলেমসগুলো এর আগে ইররেগুলারিটিসগুলো এর আগে ডিস্ট্রিবিউশন লেভেলে হয়েছে এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে কাজগুলো করার, যেটা অনেক বড় একটি উদাহরণ হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। সো বিগত সময়গুলোতে আমাদের বিটার এক্সপিরিয়েন্স অনেক আছে, বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিটগুলোকে দিতে পারি সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেদিকে আমাদের নজর থাকবে। আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন সময়ে মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেই ডিস্ট্রিবিউশনগুলো হয় বেনিফিট এন্ডে, এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম যে অনেক সময় অনেক মুরব্বী থাকেন, অনেক মানুষ থাকেন একদম প্রান্তিক লেভেলে যারা নিজের হয়তো মোবাইলটা অপারেট করতে পারেন না। তিনি হয়তো তার ছেলে অথবা নাতি কারো নামে ওই মোবাইল নাম্বারে যখন দিয়ে দেন তখন যিনি টাকাটা উইথড্র করছেন তখন হয়তো ওই জায়গাটাতে গিয়ে কিছু অ্যানোমালি হয়। সো এটা একেবারে খুব ব্যক্তিগত পর্যায় থেকে হয় বলে আমরা মনে করি, এটা আমরা দেখেছিও। তারপরেও আমরা চেষ্টা করব এই বিষয়গুলো, যেহেতু একজন মানুষ যাকে এই টাকাটা দেওয়া হচ্ছে 500 হোক 700 হোক, এই টাকা কিন্তু তার জন্য অনেক বড় একটি ব্যাপার। তো সেটার জন্য অবশ্যই যার টাকা তার কাছে পৌঁছায় সেটাকে নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা 18 আসনের জনগণের প্রতি যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যিনি আমাকে সেই এলাকায় ঢাকা 18 আসন মনোনয়ন দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে
আমি তারকা চিহ্নিত 3 প্রশ্নটি মহান সংসদ উত্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। জনাব এহসানুল হক মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষামন্ত্রী। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি কচুয়ার জনগণকে, যারা আমার নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে এই দায়িত্ব পালন করার জন্য। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি আমাকে পূর্ব এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেই আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট 5টি চলমান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: 1. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP 4, যেটা শুরু হয়েছিল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 পর্যন্ত। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন, দৃষ্টি উন্নয়ন প্রকল্প জানুয়ারি 2020 থেকে জুন 2027। Pre-primary and primary education improvement projects in Coxbazar and Bandarban districts and Bansarampur and Noakhali, জুলাই 2024 থেকে জুন 2027। এছাড়াও 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প, যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। সর্বশেষ 64 জেলায় প্রতিটি একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা সুযোগ, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALO শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা গত 25শে জানুয়ারি 2026 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে ডিসেম্বর 2028 পর্যন্ত। মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য SM জাহাঙ্গীর হোসেন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসনের তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ডে পাকুড়িয়া, খানটেক, যাত্রাবাড়ি, দলিপাড়া, আহালিয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত এলাকাসমূহে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আমার সংসদীয় এলাকা বা উক্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী যদি জানাতেন। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে সম্পর্ক প্রশ্নের জন্য ধন্যবাদ। বিধি মোতাবেক যদি মাননীয় সংসদ সদস্য সেই এলাকায় 33 শতক জায়গা লিখিত দিতে পারেন, যদি এটা পৌরসভা হয়ে থাকে তাহলে এটা শিথিলযোগ্য রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়াতে যদি 5 হতে 10 বছর বয়সী ন্যূনতম 200 ছাত্রছাত্রীর সংখ্যা থাকে এবং গমনযোগ্য নিয়ারেস্ট প্লেসে আসা যাওয়ার জন্য রাস্তাঘাট থেকে থাকে, এই ধরনের বিদ্যালয় উপযোগী স্থান পাওয়া গেলে মাননীয় সংসদ সদস্য যদি আমাদের অবহিত করেন এবং ডিউ লেটার দেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। সুযোগ পেলে অভিনন্দনের সময় কথা বলবো। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই কারণেই সম্পূরক প্রশ্নে দাঁড়িয়েছি।
মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এই জন্যই একজন মার্জিত সুশিক্ষিত শিক্ষামন্ত্রী দিয়েছেন। মাননীয় স্পিকার, বিগত দিনে বিশেষ করে গত 15-17 বছরে দেশের সব কিছুই ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা বলতে কুশিক্ষায় পরিণত হয়েছে। প্রাতিষ্ঠানিক দিক থেকে একথা আমি স্বীকার করব, প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য প্রতি গ্রামে সুন্দর সুন্দর স্কুল হয়েছে, যেটাতে একটা কলেজ চলতে পারে। এলজিডি এই ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা উদয় হয়ে গেছে। মানে স্পিকার, উদয় হয়ে গেছে। সকালে আমি উঠি, আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। উদয় হয়ে গেছে আমার দুনিয়াত, উদয় হয়ে গেছে কোরআন শিক্ষা স্কুল থেকে, যার জন্য নীতি নৈতিকতা ভবিষ্যৎ শিক্ষা দিয়ে জাতি আর ধ্বংসের মুখে। অবকাঠামো উন্নয়নের সাথে শিক্ষার এই ক্ষেত্রে আমূল পরিবর্তন বাধ্যতামূলক কিছু করবেন কিনা। আজকে শিক্ষকদের অনেক মর্যাদা বেড়েছে, কিন্তু স্কুলে ছাত্র নাই। আমি 2-4টা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল সম্প্রতি। একটা স্কুলে যে দেখি শিক্ষক 13 জন, মাননীয় সদস্য, ছাত্র আছেন 2 জন। ছাত্র আছেন 13 জন, সরাসরি প্রশ্ন করুন। শিক্ষক আছে 13 জন। এই অবস্থা থেকে নীতিগতভাবে পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগ না নিলে এই শিক্ষা আগে নেয়। আমি আবারও বলবো, সরাসরি জানতে চাই দিনিয়াত, কোরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই যুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করে কোন শিক্ষানীতি প্রবর্তন অবিলম্বে করবেন কিনা, এই প্রশ্ন। মাননীয় মন্ত্রী, প্রশ্নটি ছিল জাহাঙ্গীর হোসেন কর্তৃক তার ঢাকা এলাকাতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করবে কিনা। এটা অ্যাকচুয়ালি একটা সম্পূর্ণ প্রশ্ন নয়, তবুও যেহেতু প্রথম দিন আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। না, ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন ওই প্রাইমারি এডুকেশন সম্পর্কে প্রশ্ন চলছে, টেকনিক্যাল এডুকেশন প্রশ্নটি এর পরে রয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলে এবং বিশেষ করে আপনি অবগত রয়েছেন, বিগত সময়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি অত্যন্ত গর্বিত ছিলাম যে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে অধিক গুরুত্ব দিয়ে সেই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য ইতিমধ্যেই 180 দিনের প্রোগ্রামে অন্তর্ভুক্তি করার নির্দেশিকা আমরা পেয়েছি। মাননীয় সংসদ সদস্য নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। তবে প্রসঙ্গ রয়েছে কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সেই জায়গায় তারা কারিয়ানা শিক্ষক। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিয়ানা সাবজেক্টটি নেই বিধায় আমরা এই বিষয়ে একটি জটিলতা হচ্ছে। তা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই সার্টিফিকেটের বিষয়গুলো সমাধান করে কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যে আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মেরই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আবদুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন 2টা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টার্সিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন
মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা সবসময় দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই 3টা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই 3টা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সে কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে, অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্মীয় অনুভূতিতে ইবতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়মকানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 192 ঢাকা 19 সাবা আশুলিয়া ভোটারদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তৃতীয়বারের মতো এই সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একজন মাননীয় সংসদ সদস্য, সুযোগ্য সংসদ সদস্য, যার নেতৃত্বে 2001 থেকে 6 সাল পর্যন্ত নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা যিনি বাস্তবায়ন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, একটা নিয়ম আছে যে যখন শূন্য পদ হয়, রিটায়ারমেন্টে যায়, তখন ওই এলাকায় যারা বাসিন্দা, যাদের ঠিকানা আছে, যারা চাকরি করার সময় ওই এলাকার ঠিকানা দিয়েছে, ওই এলাকা ভোটার, তাদেরকে সেখানে পদায়ন করার জন্য, বদলি করার জন্য একটা করা হয় এবং বাইরের থেকে 10%-এর বেশি শিক্ষক সেখানে আসতে পারবেন না। কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে যে এই মুহূর্তে প্রায় 40% শিক্ষক যখনই খালি হচ্ছে, বাইরের থেকে শিক্ষক এখানে পদায়ন হচ্ছেন, চাকরি করছেন। এটা দীর্ঘদিন ধরে একটি সমস্যা। এর আগে হাইকোর্টে রিট করে এটা বন্ধ করা হয়েছিল। এটি একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার 2/3 মেজরিটি নিয়ে আসছে, আমরা নির্বাচিত হয়েছি। আমরা চাই না যেন এটা হাইকোর্টে না যেতে হয়। নিয়ম আছে,
মাননীয় মন্ত্রী মহোদয়, সাভারের শিক্ষকদের দুঃখ দুর্ভোগ করার জন্য আপনি উদ্যোগ নেবেন কিনা, যাতে সাভারের বাসিন্দা যাতে এখানে পদ খালি হলে যারা এখানে চাকরি করেন অন্য জায়গায়, তারা যখন এখানে বদলি হয়ে আসতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলতেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন। প্রথমত, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষকদেরকে এলাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিগত সরকার এই সিস্টেমটিকে কম্পিউটারাইজ করেছেন এবং কম্পিউটারের ইনস্ট্রাকশন অনুযায়ী এই ট্রান্সফারগুলো হতো। যেহেতু সাভার ঢাকারই একটি অংশ, সেই কারণে সারা বাংলাদেশ থেকে সুযোগ পেলেই তারা চায় যে ঢাকা শহর বা জেলা শহরগুলিতে যাওয়ার জন্য। এই কম্পিউটারে অ্যাপসে যে পদ্ধতিগুলি রয়েছে, সেখানে কিছু সংরক্ষণ পদ্ধতি আমাদের যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কিভাবে অ্যালোকেশনের মধ্যে আংশিক বাইরে এবং অধিকাংশ ওই এলাকার হতে পারে, সেগুলোকে আমাদের কম্পিউটার প্রোগ্রামের পরিবর্তন আনার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 4 মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 4 এর উত্তরে, বর্তমানে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, 4টি স্কুল ও 1টি কলেজ। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখযোগ্য যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর আলোকে 25-26 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে এমপিও প্রত্যাশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন আহ্বান করা হয়েছিল এবং নির্ধারিত তথ্যের মাধ্যমে 14/1/2026 থেকে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে 3615টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন দাখিল করে। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে ইতিমধ্যে প্রাপ্ত আবেদনের পাশাপাশি নতুন করে এমপিওভুক্তের আবেদন গ্রহণ করা হবে। আগামী অর্থ বছর 26-27 থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নতুন পুরাতন সহ প্রাপ্ত সকল আবেদন পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে এমপিও করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নির্বাচনে আসনভুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা হতে আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির যোগ্যতা পূরণ করলে এই বিষয়ে আপনিও নিশ্চয়ই সুখবর পাবেন বলে আশা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আমার নাম আবুল কালাম আজাদ সিদ্দিকী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সরি। যে আমি সম্পূরক প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে প্রশ্ন রাখতে চাই এবং আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর, 1টি কলেজ এবং 4টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত বাকি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত কবে নাগাদ হতে পারে এই বিষয়টি আপনি দয়া করে বলবেন, এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যাতে আপনার তরফ থেকে নির্দেশনা আসে, এটা আমি জানতে চাই। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে মহান সংসদে
আমাকে পাঠিয়েছে সেই মির্জাপুরের জনগণের জন্য, মির্জাপুরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, সেটি আপনি আবারও যখন আমরা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে ঘোষণা দিব কামিং ফিজিক্যাল ইয়ারে, আমরা তখন এটা সুবিবেচনায় নেব সেই আশা করছি। পাশাপাশি আপনি উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ঘোষিত শিক্ষার বিষয়ে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্মসংস্থান এবং বিশ্বে মানব সম্পদ তৈরির জন্য ওনার যে প্রয়াস রয়েছেন সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে দৃষ্টি রেখে ওনার উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, প্রশ্ন করতে পারেন। এর জন্য আমি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 6 হাতিয়া, ওই অঞ্চলে প্রচুর নদী ভাঙনের কারণে প্রতি বছরই অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওগুলা নিয়মিত বরাদ্দ না পাওয়ার কারণে এবং ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী যারা আছে তাদের একটা তালিকা করে তারা ঠিকমতো পরবর্তীতে অন্যগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেছে কিনা, শুধু হাতিয়া নয়, এরকম নদী ভাঙন প্রবণ যত এলাকা রয়েছে ওই সকল অঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে কিনা নাকি ঝরে পড়ে যাচ্ছে, এই তালিকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, এবং পাশাপাশি হরিণের দেশ নিজনদ্বীপ ইউনিয়ন প্রায় 25,000 জনগণের বসবাস, সেখানে একটিও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সেখানে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের প্রবল সংকট। এই ব্যাপারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য সরকারের নতুন কোনো উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে 2001 থেকে 2006 সালে নকল প্রতিরোধ আন্দোলনের সময় আমি সেখানে গিয়েছিলাম এবং দেখেছিলাম নদী ভাঙ্গনে কলেজ চলে যাচ্ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই কলেজগুলোকে সরিয়ে ভালো অবস্থানে নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নদী ভেঙে যায় তাৎক্ষণিকভাবে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আমরা তৈরি করি। তবে উনি যেটা বলেছেন সেখানে শিক্ষায় ঝরে পড়া, আমরা ঝরে পড়ার ব্যাপারও আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা সেগুলোকে দেখি, পর্যালোচনা করি। উনি যদি লিখিত কোনো নোটিশ দেন তাহলে আমি ওই এলাকার ঝরে পড়ার সংখ্যা, মাধ্যমিক স্কুলের সংখ্যা এবং প্রয়োজন সাপেক্ষে নতুন বিদ্যালয় স্থাপনেরও এই মহান সংসদ থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেব সেই ব্যাপারে আমরা বলতে পারি। আমি এটাও বলতে পারি যে বিভিন্ন প্রশ্নে এসছে বিরোধী দলের বিষয়ে, আমি এটাও বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে শিক্ষাকে দলীয়করণ না করে শিক্ষা সকলেরই ব্যবহারযোগ্য সামগ্রী, এই শিক্ষাকে উন্নত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই আলোকে আমরা ওনার হাতিয়াকে সুন্দর দৃষ্টি নিয়ে আগামী দিনগুলোতে আমরা তার স্কুলের ব্যবস্থা করব বলে আশা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1 আসনের সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে বেসরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি কলেজগুলোতে অনার্স খোলার জন্য এবং মাস্টার্স খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকে তারা এখন পর্যন্ত এমপিওভুক্ত হচ্ছে না ওই শিক্ষকগুলো। যদিও বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই
এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার এই অনার্স এবং মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার ব্যাপারে আপনার কি পদক্ষেপ রয়েছে আমি জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। এমপিওভুক্তের আমাদের নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী উনি আবেদন করলে অবশ্যই তিনি এই বিষয়ে সমাধান পাবেন। তাছাড়া আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করতে চাই, আপনারা অনার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি কলেজ খোলার ব্যাপারে যতটা না ইন্টারেস্টেড হবেন, আমি অনুরোধ করব সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা এবং কর্মসক্ষম জাতি তৈরি করার জন্য সেই বিষয়টিও স্ব এলাকায় উদ্যোগ নেবেন, প্রচেষ্টা রাখবেন, এই আশা আমি করছি। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 5, মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আজকে আমাকে সংসদ সদস্য এবং পরিশেষে হুইপ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে, আমার ভাই বোনদেরকে যারা শত প্রতিকূলতার মাঝেও আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আমার নির্বাচনী এলাকা খানসামা চিরবন্দরের প্রত্যেকটা মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 5, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে দিনাজপুর জেলার চিরিবন্দর ও খানসামা উপজেলায় এমপিভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? উক্ত এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ইতিপূর্বেই চিরিবন্দর খানসামা উপজেলায় একাধিকবার সফর করেছি এবং উনি শিক্ষা ব্যবস্থার জন্য অসীম গুরুত্ব রাখেন, এই বিষয়ে আমি ওয়াকিবহাল রয়েছি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 92টি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 6টি। বর্তমানে দিনাজপুর জেলা খানসামা উপজেলায়, যেটি উনার আরেকটি নির্বাচনী এলাকায়, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 70টি এবং খানসামা উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 10টি, সর্বমোট 16টি এমপিওবিহীন। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্তকরণের চলমান কার্যক্রম রয়েছে। উল্লেখযোগ্য যেটা আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সময়ে সরকার 2025-26 যে আবেদন নিয়েছিল, 14/1/2026 থেকে 25/1/2026 পর্যন্ত 3615টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন দাখিল করা হয়েছিল। বর্তমানে নতুন সরকার, আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন নেব এবং বিগত অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা সাপেক্ষে, অর্থ অনুমোদন সাপেক্ষে আমরা আগামী দিনে ব্যবস্থা নিব বলে আশা রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সদস্য আখতারুজ্জামান মিয়া একটি প্রশ্ন উত্থাপন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয় নিকটে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবস্থাপনা পরিষদ আছে স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এই ব্যবস্থাপনা পরিষদ সম্পর্কে নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এবং দ্বিতীয় প্রশ্ন আরেকটি করতে চাই সম্পূরক, সেটা হচ্ছে অনেক ইন্টারমিডিয়েট কলেজের ডিগ্রি খোলা হয়েছে, কিন্তু সেইখানকার ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রভাষকরা কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন ভাতা বা তাদের এমপিভুক্ত করা হয়নি, যার জন্য লেখাপড়ার মান দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে। এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিনা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্নে ম্যানেজমেন্ট কমিটি সম্পর্কে আমরা মন্ত্রণা পর্যায়ে
ব্যাপক আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলি পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্টেক হোল্ডার সকলের সাথে আলোচনা করে আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে অধিকতর শিক্ষিত এবং শিক্ষা অনুরাগীদেরকে এই ম্যানেজমেন্ট কমিটিতে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সেটা আলোচনা সাপেক্ষে কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে। উনার এলাকায় যে স্কুল কলেজের প্রতিষ্ঠান রয়েছেন, এমপিও যেগুলি বাকি রয়েছে, সেগুলিকে আশা করছি আগামী দিনে আমরা অ্যাড্রেস করব। ইতিমধ্যে আমি মাননীয় সংসদ সচিবকে অনুরোধ করব, উনার ব্যাপক প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে যেন তিনি পর্যায়ক্রমে এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল এবং কারিগরি শিক্ষার দিকে তিনি আস্তে আস্তে ধাপে ধাপে অগ্রসর হন। সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যাশা। এই বলে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুল ইসলাম, পাবনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে ধন্যবাদ জানাই সার্বভৌম সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ ভোটারদেরকে, যারা আমাকে তৃতীয়বারের মতো এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকার আমার প্রতিষ্ঠিত একটি কৃষি কলেজ, যেটি সরকারি নীতিমালার ভিত্তিতে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সাবেক ভোটারবিহীন এমপির একটি ডিও লেটারের কারণে আমার সেই কৃষি কলেজটির এমপিভুক্ত আজ পর্যন্ত হয় নাই। 2010 সালে সরকারি নীতিমালা অনুযায়ী আমার নির্বাচন এলাকার আমার প্রতিষ্ঠিত 3টি কলেজে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সেটিও তৎকালীন মন্ত্রী জনাব মরহুম একে খন্দকারের ডিও লেটারের কারণে বাতিল করা হয়। পরবর্তী আইনি লড়াই, 10 বছর আইনি লড়াই করে আমি সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে পেরেছি। আমি একটু বলি, এখন পর্যন্ত আমার এটা হচ্ছে যে আমি আর আইনি লড়াই করতে চাই না। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই ব্যাপারে উনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ওনাকে এতটুকু বলবো যে ওনার বিগত দিনের যে শিক্ষায় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি যদি উনি অ্যাড্রেস করেন আমার সাথে, প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করব এবং যা যা বলেছেন সেগুলি নিয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খতিয়ে দেখব এবং এগুলিকে আমি অ্যাড্রেস করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর কাল শেষ, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ, বিধি 71। মাননীয় সদস্যবৃন্দ, আজ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 29টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18; মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4; মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4; জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13; জনাব মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1; জনাব ইয়ে সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2; জনাব রেজা আহমদ, কুষ্টিয়া 1; জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7; জনাব ইকলামুর বাড়ি টিপু, নওগাঁ 4; জনাব ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11; জনাব এ.এম. মাহমুদউদ্দিন, নোয়াখালী 1; জনাব জালাল উদ্দিন, চাঁদপুর 2; জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3; জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4; দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19; মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5; জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2; জনাব আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ 3; জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5; জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10; মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ, কক্সবাজার 2; মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2; গাজী এনামুল হক, যশোর 5; মোহাম্মদ আবুল হোসেন, সিলেট 5; জনাব জি.এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা 4; মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16; মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4; মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2; রোকনউদ্দিন বাবুল, লালমনিরহাট 2। নোটিশগুলোর মধ্য থেকে
আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর 4, মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4 এবং রেজা আহমদ কুষ্টিয়াকে নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্যে প্রত্যেককে নিজ নিজ নোটিশে বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। একজন 2 মিনিট করে সময় পাবেন। প্রথমেই মাননীয় সদস্য তালিকা অনুসারে জি মাননীয় বিরোধী দলের নেতা উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে এই বিষয়টি মহান এই সংসদে উত্থাপন করতে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়া আসেনি। এটি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এসেছে। এই অর্ডারটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। এই অর্ডার অনুযায়ী এখানে 15টা নির্দেশিকা আছে। এর মধ্যে 3 থেকে 15 এই বিষয়গুলো হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের সাথে সম্পর্কিত। 10 নম্বর এই অর্ডারের 10 নম্বর বিষয়টা উল্লেখ করা হয়েছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এই অধিবেশন কিভাবে আহ্বান করা হবে সেই ব্যাপারে সংবিধানের 72 অনুচ্ছেদে নির্দেশিকা রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় স্থান নির্ধারণ করিবেন। তবে আরও শর্ত থাকে যে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। উদয় সম্পন্ন করার কথা ছিল। এখন আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের কারণেই রাষ্ট্রপতি এই সভা আহ্বান করেছেন। এবং এখানে বাকি যে অর্ডারগুলো আছে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। 2টা বুথে যারা নির্বাচিত হবেন তাদের ব্যাপারে এখানে আমি আগেই উল্লেখ করেছি 3 থেকে 15 পর্যন্ত বিস্তারিত তাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট। জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। 4 নম্বরে বলা হয়েছে গণভোটে নিম্নরূপ প্রশ্ন উপস্থাপন করা হবে। যে 4টা প্রশ্ন ব্যালটের মধ্যে ছিল সেটা আর আমি উল্লেখ করতে যাচ্ছি না। 5 নম্বরে বলা হয়েছে গণভোট অনুষ্ঠানে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে। এটা হয়ে গেছে। এবং গণভোটে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের মধ্যে প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়ে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। 6 নম্বরে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। এটাও হয়ে গেছে। সংবিধানের সংস্কার পরিষদ গঠন উহার কার্যাবলী এবং বিলুপ্তি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে।
মাননীয় স্পিকার এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। খ, উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন। এই সুযোগ আমরা পেতে চাই। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। পরিষদের কর্মধারায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসাবে অভিহিত হইবেন। মানে দুইটা ক্যাপাসিটিতে আমরা এখানে নির্বাচিত হয়েছি, দুইটা বুথের মাধ্যমে, আলাদা আলাদা বুথ। এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে। জাতীয় সংসদ সচিবালয় পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন। শপথ এবং শপথ পাঠ পরিচালনা, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিলে বর্ণিত এক অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবেন। আমরা সকল বিরোধী দলীয় সদস্য ৭৭ জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। দশে আমি আগেই উল্লেখ করেছি, সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতা, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। জি। এখন আমি ট্রেজারি বেঞ্চ থেকে এই সম্পর্কে বক্তব্য আশা করছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমত আমি প্রশ্ন রাখবো, মাননীয় বিরোধী দলীয় নেতাকে কোন বিধিতে এই সময় বিফোর 71 অ্যালাউ করেছেন? দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। সেকেন্ড হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয়, সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা রুলস অফ প্রসিডিউর 62 অনুসারে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয়, সেই বিষয়ে বিধি 68 অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা, এটা হচ্ছে আপনার প্রতি আমার প্রশ্ন। তারপরেও যেহেতু আপনি অ্যালাউ করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা যেহেতু কিছু প্রশ্ন উত্থাপন করেছে, জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে হয়, না হলে পরিষ্কার হবে না। তিনি পুরো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 টপ টু বটম পড়েছেন, এ টু জেড। এটা আদেশ নম্বর 1/2025, 13 নভেম্বর। আমি হাউসের বাইরে বিভিন্ন জায়গায় আলোচনায় বলেছিলাম, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। এবং এই আর্টিকেল 93 অনুসারে আপনি দেখবেন, মাননীয় স্পিকার, ক্লজ কতে 93(1) ক্লজ ক লেখা আছে, সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। কিন্তু এই যে আদেশ, এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি কি জিনিস, সেজন্য আমি বলেছিলাম এটা হয়তো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এটা আমি অসংসদীয় বা আনপার্লামেন্টারি কোনো শব্দ এখানে ইউজ করতে চাই না, এটা বাইরের বক্তৃতা হলে বলা যেত। এই যে আরোপিত আদেশ যেটা তিনি পাঠ করলেন, এই আদেশের তিনি বললেন সেকশন 3-তে জুলাই জাতীয়
সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, এবং বলা হয়েছে সেকশন 10-এ পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি। অর্থাৎ এটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। এবং তিনি বলেছেন যেহেতু দুইটি কাজ বাদে বাকিগুলো সব প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে থাকেন, এবং একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আর্টিকেল 72 অনুসারে। তো এইখানে প্রেসিডেন্টের ক্ষমতা, যে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন আর্টিকেল 72, এবং স্থান এবং সময় নির্ধারণ করবেন, করেছেন। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপরে আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। তো এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা হয়, ভালো, সংখ্যা অনুপাতে সেই সময় বরাদ্দ করা হবে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। ইদানিং একটা আলোচিত বিষয় হয়েছে, জুডিশিয়ারিতে সেটা আপিল হয়েছে, রিট হয়েছে, এই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এইটা এবং গণভোটের সার্টেন পোর্শন কেন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে রুলও জারি করা হয়েছে শুনলাম। এখানে হয়তো জুডিশিয়ারির মতামত দিবে, বাট জুডিশিয়ারির মতামত এই সোভারেইন পার্লামেন্টের উপরে কখনো বাইন্ডিং না। কিন্তু এই সোভারেইন পার্লামেন্ট কখনো আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা জুডিশিয়ারিতে যে চ্যালেঞ্জ হয়ে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, আল্ট্রা ভায়ার্স টু দি কনস্টিটিউশন হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে উভয় দিকে লক্ষ্য রেখে জাতির বৃহত্তর স্বার্থে আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে যেতে হবে এই মহান জাতীয় সংসদে আমাদের সমস্ত কার্যক্রম। এখন যদি বলা হয় যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানলাম আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার, একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। কিন্তু আরেকটা আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে, এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে, সেই বাহাস অনেকদিন হয়েছে, অতঃপর একদিনে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেয়া হয়েছে যে এই প্রশ্নে গণভোট দেয়া হলো 4টা প্রশ্ন, যে এই প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না, তবে 4টা ভোট, 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল, যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো, সেই অপশনও ছিল না। আমি সেই লম্বা বাহাসে যাচ্ছি না, তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে, সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে
এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে যে 133টা অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে, আজকে হয়তো মাননীয় আইনমন্ত্রী সেগুলা বিশেষ কমিটি দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন, তারপরে সেটা স্ক্রুটিনি হবে, রিপোর্ট পেশ হবে, সময় আছে 30 দিন। এটা কোনো কার্য দিবস নয়, পঞ্জিকা দিবস। 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সালা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সালা করতে গিয়ে 15 দিন এখন লম্বা ছুটিতে, 29 তারিখের আগে আপনি আর সেশন করতে পারছেন না আজকের পরে, তখন এগুলো করতে করতে এই সেশন চলে যাবে। তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। সেই বিলটা তারপর আলোচনা হবে, পাশ হবে, সেটা তখন সেই সেশনে করা যাবে কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেভাবে যাই। আমি বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি, আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অন দি স্পট সলিউশন দেওয়া যায় না, এটার জন্য আপনি নোটিশ দেবেন। আপনার নোটিশ পাওয়ার পর এ ব্যাপারে আমার সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ। এখন আমি আইনমন্ত্রীকে একটি প্রস্তাব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমরা ইতিমধ্যে মহান সংসদে 133টি অধ্যাদেশ উপস্থাপন করেছি। ইতিমধ্যে প্রথম অধিবেশনেই, প্রথম বৈঠকেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমি এই 133টি অধ্যাদেশ উক্ত বিশেষ কমিটিতে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করার জন্য অনুরোধ করছি এবং উক্ত বিশেষ কমিটি যাতে আগামী 2 এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করেন সে বিষয়ে আপনার স্বনির্বন্ধ নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় মন্ত্রী প্রস্তাব মতে সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাবটি আমি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর প্রস্তাব মতে 12 মার্চ 2026 তারিখে সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ যাচাই বাছাই পূর্বক আগামী 2 এপ্রিলের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব 133টি অধ্যাদেশ যাচাই বাছাই পূর্বক আগামী 2 এপ্রিল তারিখের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। আমি আবার 2 মিনিট বক্তব্যের জন্য, 2 মিনিট করে বক্তব্যের জন্য যাদের নোটিশ আজকে গ্রহণ করা গেল না তাদেরকে সুযোগ দিতে চাই। 2 মিনিট করে বক্তব্য রাখবেন। প্রথমে জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। ধন্যবাদ।
71 বিধিতে আমার উত্থাপিত বিষয় আমার নির্বাচনী এলাকা 191 ঢাকা 18 আসন উত্তরা পূর্ব পশ্চিম উত্তরখান দক্ষিণখান তুরাগ খিলক্ষেত বিমানবন্দর বাটারার আংশিক এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র ড্রেনেজ সংকট ও ভয়াবহ জলাবদ্ধতা বিরাজ করছে। বিশেষ করে বর্ষাকালে স্বল্প সময়ে প্রবল বৃষ্টির প্রধান সড়ক আভ্যন্তরীণ রাস্তা আবাসিক এলাকা শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত পানিতে তলিয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ লাইন খাল পুনঃখনন পাম্পিং স্টেশন বলবেন আমাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ অভাবে সমস্যা আরো তীব্র করে তুলেছে। ঐতিহ্যবাহী তুরাগ নদী অফ করে দেব নাকি সংযুক্ত খালসমূহ অবৈধ দখল অব্যবস্থাপনা এবং ভরাটের কারণে পানি নিষ্কাশন সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দীর্ঘ সময় ধরে বজায় থাকায় মানুষ এবং যান চলাচল কঠিন হয়ে পড়েছে। জলাবদ্ধতার ফলে জনস্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া অন্যান্য জলবাহিত রোগের বিস্তার দেখা দিয়েছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। ব্যবসা বাণিজ্য কার্যক্রম সীমিত বা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে আর্থিক ক্ষতি তৈরি হচ্ছে। পাশাপাশি নদী ও খাল দূষিত হয়ে পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে। এই সমস্যা শুধু সাময়িক নয়, এটি দীর্ঘমেয়াদী জনদুর্ভোগ ও শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যর্থতার পরিচায়ক। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় স্থানীয় ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে চতুর্থবারের মতো সংসদে আসার সুযোগ দিয়েছেন। এবং সাথে সাথে আমি আমার এলাকা আনোয়ারা কর্ণফুলীবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা বিপুল ভোটের মাধ্যমে আমাকে এই সংসদে আসার জন্য তারা সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার নির্বাচনী এলাকা হলো আনোয়ারা কর্ণফুলী নদীর জাস্ট ওই পারে। এটা অত্যন্ত একটা বড় শিল্প এলাকায় বর্তমানে পরিণত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছেন, কাফকো করেছেন এবং বর্তমানে কোরিয়ান ইপিজেড করেছেন এবং বর্তমানে এখানে চাইনিজ একটা ইপিজেড হতে যাচ্ছে বিরাট। এবং সেই উপলক্ষে বিরাট জনগোষ্ঠী দুই দিকেই বসবাস করছে। এবং কর্ণফুলী নদীর যে ব্রিজটা বর্তমান, এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কুয়েত ফান্ডে নিজে গিয়ে এনে এই ব্রিজটা স্থাপিত করেছিলেন। এবং এটা বর্তমানে যে অবস্থা হয়েছে, দুই দিকে আপনার সারা দিন এখানে যানজটের যে অবস্থা, শহর থেকে যাওয়ার সময় আনোয়ারা কর্ণফুলীতে যে অবস্থা, আসার সময় রাত্রে 2টা পর্যন্ত ব্রিজে অবস্থান করতে হয়। এটা নিয়ে আমি আমাদের গত 5 তারিখ একটা চট্টগ্রামে আইন শৃঙ্খলা মিটিংয়ে বক্তব্য রেখেছিলাম। এবং তখন আমাদের যারা কর্মকর্তা আছে ওখানে, যারা এইসব ট্রাফিক কন্ট্রোল করে, তারা আমাদের আশান্বিত করেছিল, কিন্তু তার প্রেক্ষিত কিছু হয়নি। নির্বাচনের সময় আমরা অসম্ভব এটা নিয়ে জ্বালাতন ভোগ করেছি। এবং আমি অনুরোধ জানাচ্ছি বর্তমানে এই কর্ণফুলী ব্রিজ যাতে দুই দিকে যানজট অবমুক্ত করে এলাকার বাসীকে মুক্তভাবে চলাচলে যাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1। অনুপস্থিত। জনাব ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধি অনুযায়ী আমি যে নোটিশটি দিয়েছি, বিষয়টি হলো আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুরের বেশ কয়েকটি ইউনিয়ন পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল মির্জাপুর সদর থেকে প্রায়
7-8 কিলোমিটার দূরে। মির্জাপুরের পাশেই টাঙ্গাইল 8, বাসাইল সখীপুর উপজেলা এবং মির্জাপুর উপজেলা, মির্জাপুরের এই পাহাড়ি অঞ্চল এবং সখীপুর উপজেলার পাহাড়ি অঞ্চল একদম প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবার থেকে বঞ্চিত আছে দীর্ঘকাল। সেখান থেকে ওই পাহাড়ি অঞ্চল থেকে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য থানা সদরে আসতে অনেক মুমূর্ষ রোগীর অবস্থা আরো বেহাল দশা হয়ে দাঁড়ায়। রাস্তায় অনেক রোগী মৃত্যুবরণ করেছে ইতিপূর্বে। এই জন্য আমি জনগণের স্বাস্থ্যসেবা জনগণের জন্য জনগণের দুর্গরায় নেওয়ার বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে 71 বিধিতে আমি এই নোটিশটি দিয়েছি। স্বাস্থ্যসেবা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা সেবা, সুস্থ থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য টাঙ্গাইল 7 মির্জাপুর উপজেলার এই পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি হাসপাতাল নির্মাণ হলে শুধুমাত্র মির্জাপুর উপজেলার জনগণ উপকৃত হবে না, আমাদের পাশেই বাসাইল সখীপুর থেকে নির্বাচিত জনাব ইকরামুল বারী টিপু, নওগাঁ 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা 49 নওগাঁ 4 মান্দা উপজেলার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে এই সংসদে এসে তাদের পক্ষে কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যে নোটিশ দিয়েছিলাম তার বিষয়বস্তু হচ্ছে আমার নির্বাচনী এলাকা মান্দা উপজেলায় সরকারিভাবে একটি শিশু হাসপাতাল স্থাপন করার প্রসঙ্গে। এ বিষয়ে আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের মান্দা উপজেলা একক একটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা গঠিত হয়েছে। এই এলাকার জনসংখ্যা প্রায় 5.5 লক্ষেরও উপরে। তার মধ্যে শিশুর সংখ্যা কত আমরা সহজেই অনুমান করতে পারি, এবং স্বাস্থ্য সেবা পাওয়ার যে অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেই অধিকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত আমাদের শিশুদের স্বাস্থ্যের জন্য। পেশাগত হিসাবে আমি একজন চিকিৎসক, সে কারণে আমি প্রতিদিন এটা অনুভব করি আমার উপজেলার শিশু সন্তানেরা কি ধরনের অসুখ বিসুখ নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে এসে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কেননা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেডিয়াট্রিক কনসালটেন্টের যে পোস্ট, সেই পোস্টে সাধারণত কোনো ডাক্তার থাকেন না, ওনারা শহরে থাকেন। সঙ্গত কারণে শিশুরা এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পান না, চিকিৎসা পান না। এইখানে যদি একটা শিশু হাসপাতাল সরকারিভাবে স্থাপন করা যেত, তাহলে সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক এবং সরকারি চিকিৎসা সুবিধার যত আধুনিক ব্যবস্থা রয়েছে সেগুলো রেখে আমাদের এই দেশের, বিশেষ করে আমার উপজেলার গরিব দুঃখী অসহায় শিশু সন্তানদের সুচিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারতাম। আমি এই নোটিশের মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং একই সঙ্গে এই হাউজে যেহেতু আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, তারও দৃষ্টি আকর্ষণ করি মান্দা উপজেলায় একটি। জনাব ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ প্রদান করেছি। আমার উত্থাপনীয় বিষয় ভালুকা উপজেলার শিল্পাঞ্চলের আভ্যন্তরীণ রাস্তাগুলোর পাকাকরণ ও প্রশস্তকরণ সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 156, ময়মনসিংহ 11, ভালুকা উপজেলা 11টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পনগরী হিসাবে পরিচিত। উক্ত উপজেলায় প্রায় 300 থেকে 350টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে।
যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই শিল্প কারখানাগুলোতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বিভিন্ন শাখা প্রশাখা সড়ক দিয়ে প্রবেশ করতে হয়। প্রতিদিন অসংখ্য কন্টেনারবাহী ট্রাক সহ বিভিন্ন ধরনের ভারী হালকা যানবাহন এসব সড়ক ব্যবহার করে শিল্প কারখানায় যাতায়াত করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শিল্পাঞ্চলের অধিকাংশ সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। অনেক ক্ষেত্রে একটি গাড়ি প্রবেশ করলে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি চলাচল করতে পারে না। সড়কগুলো সংকীর্ণ, ভাঙ্গাচোরা, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উল্লেখ্য, আমার নির্বাচনী এলাকায় অবস্থিত শিল্প কারখানাগুলো সরকারের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে থাকে। জাতীয় রাজস্বের একটি বড় অংশ শিল্পাঞ্চল থেকে অর্জিত হয়। সেই বিবেচনায় শিল্প প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা পাওয়ার অধিকার রাখে, কিন্তু বাস্তবে তা। ধন্যবাদ। জনাব AM মাহবুব উদ্দিন, নোয়াখালী 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে আমার নির্বাচনী এলাকা চাটখিল সোনামুড়ি জনগণকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আজকে এই মহাসংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমার ছাত্র জীবন থেকেই পথ নির্দেশক এবং গার্ডিয়ান হিসেবে ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যার নেতৃত্বে বাংলাদেশে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে এবং বিগত 17 আন্দোলন সংগ্রাম করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় কত বন্যার সময় প্রায় সব রাস্তাঘাট ডুবে গেছে, বিকজ এটা ভাটি এলাকা, নোয়াখালী এলাকা। বন্যা হলে পানি সব দিক দিয়ে নামে। আমরা 130টা বন্যা আশ্রয়কেন্দ্র করেছিলাম মানুষের জন্য। রাস্তাঘাট সব ভেঙে গেছে এবং রাস্তা কোনভাবে ব্যবহার অনুপযোগী সবগুলোই। এবং এই জন্য আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন অবিলম্বে আমাদের নির্বাচনী এলাকার চাটখিল সোনামুড়ি রাস্তাগুলো এবং পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি এগুলো পুনর্নির্মাণ করা হয়েছিল বিগত সরকারের সময়, কিন্তু তারা 1 কোটি টাকার বাজেট করেছে, খরচ করেছে মাত্র 20 লাখ টাকা, 80 লক্ষ টাকা দুর্নীতি করেছে। এবারে তদন্ত দাবি করছি। পাশাপাশি যেন রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি মানুষের ব্যবহার উপযোগী করা হয়, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মুবারক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আত্মার মাগফিরাত কামনা করছি ওনাকে সহ 3বারের সফল প্রধানমন্ত্রী আপস নেত্রী বেগম খালেদা জিয়ার। ধন্যবাদ জানাই হাউস লিডার ও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ওনার পরিবারের সকল সদস্যের নেক হায়াত ও দীর্ঘ জীবন কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী চাঁদপুর 2 এলাকার সর্বস্তরের নরনারী, হিন্দু মুসলিম সকলকে, যারা আমাকে 1,15,850 ভোট ব্যবধানে এবং প্রতিটি কেন্দ্রে জয়যুক্ত করে আমাকে সম্মানজনকভাবে নির্বাচিত করেছেন। আমি সেই মতলববাসীর কাছে চিরকৃতজ্ঞ। মাননীয় স্পিকার, মতলব শিক্ষা দীক্ষা একটা উল্লেখযোগ্য উপজেলা, অথচ যোগাযোগ উন্নয়নের পরশ একেবারে অবহেলিত। ঢাকা থেকে মতলবের এরিয়াল ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার, 30 মাইল, অথচ আমাদের ঘুরে ঘুরে যেতে লাগে সময় 4 থেকে 5 ঘন্টা। যদি বাবেরচর গজারিয়া দনাগদা নদীর উপরে একটা সেতু হয়, মাত্র 700 কিলোমিটার একটা সেতু হলে আমরা 1 ঘন্টায় মতলব আসা যাওয়া করতে পারি। এই ব্রিজটি হলে শুধু মতলবের উন্নয়ন হবে না, সারা বাংলাদেশের উন্নয়ন জড়িত আছে এই ব্রিজের পিছনে। এই ব্রিজটি হলে মতলবের উন্নয়নের প্রয়াস এতই পরিবর্তন আসবে যে সেখানে
শিল্প কারখানা, কলকারখানা, ব্যবসা বাণিজ্য অতি দ্রুত বৃদ্ধি লাভ করবে। শুধু তাই নয়, এই ব্রিজটি হলে মতলব চাঁদপুর হয়ে চট্টগ্রামের একটা বিকল্প সড়ক হবে। আর আছে মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কতক্ষণ আছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এটা চলবে আমি কতক্ষণ? কার্যপ্রণালী বিধি একত্র বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছে। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে কক্সবাজার জেলা সদরের কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ প্রসঙ্গে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই কক্সবাজার পৌরসভা স্থাপিত হয়েছিল 1869 সালে। আজকে থেকে প্রায় 157 বছরে আগে এই পৌরসভা স্থাপিত হয়েছিল। এইখানে আপনার প্রতি বছর প্রায় 70 লক্ষের মতো পর্যটক আসে, প্রায় 2 লক্ষের মতো দেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণ করে। এখানে আপনার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আন্তর্জাতিক বিমানবন্দর সহ অনেক কিছুই এখানে আছে, যার কারণে ছোট্ট পৌরসভার জনবল নিয়ে, অবকাঠামো নিয়ে এত বড় শহর পরিচালনা করা সম্ভব না। তাই আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নত করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে সংসদ নেতা, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেবকে 18 সনে এবং 26 সনে আমাকে মনোনয়ন দিয়ে যে মূল্যায়ন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার নোটিশটি ছিল সড়ক ও সেতু মন্ত্রণালয়ে। আসন সংখ্যা 149, ময়মনসিংহ সদর সিটি এবং একটি সদর থানা নিয়ে গঠিত। এই আসনটি 132টি ওয়ার্ড দ্বারা বেষ্টিত। আমার উপজেলাধীন 3 নং বুড়োচর ইউনিয়ন একটি খুব গুরুত্বপূর্ণ বাজার। কাছারি বাজারে নামা হইতে বাগেরকান্দা পর্যন্ত একটি বেইলি ব্রিজের প্রয়োজন প্রসঙ্গে ব্রহ্মপুত্র নদ দিয়ে আমাদের সিটি এবং এই সদর থানাটিকে বিভক্ত করা হয়েছে। এই ইউনিয়নটি 0 পয়েন্ট থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। সেখানে সবজির পৃথিবী বলা হয়, আমরা বলে থাকি। একটি বড় বাজার, কাছারির বাজার। সেখানে প্রত্যেক দিন শাক সবজি, মাছ মাংস নিয়ে মানুষ বাজারে বসে, খুব প্রয়োজন। এই কাছারি বাজার হতে নামাকান্দায় একটি বেইলি ব্রিজ খুব প্রয়োজন। আপনার মাধ্যমে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রীর কাছে জানতে চাই যে এই ব্রিজটি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। আপনাকে ধন্যবাদ। জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে 71 বিধিতে আমার বিষয় ঢাকা 19 সাবা আশুলিয়া এলাকা মানুষকে মাদকের ছোবল থেকে রক্ষা করা। আমার নির্বাচনী এলাকা লোক সংখ্যা প্রায় 40-50 লক্ষ। এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। জাতীয় স্মৃতিসৌধ এই এলাকায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ আরও 8টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা 19-এ অবস্থিত। অনেক সরকারি প্রতিষ্ঠান এখানে, হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান সাবা আশুলিয়াতে আছে। এখানে 2টি থানা, সাবা মডেল থানা এবং আশুলিয়া থানাও আছে। বিগত 17 বছর বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় মাদক ব্যবসা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বেশিরভাগ গ্রামে মাদকের ছোঁয়া আছে বলে আমি মনে করি। একটি মহল অবৈধভাবে মাদক ব্যবসার সাথে জড়িত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাহাড় করেছে এবং তা এখনো অব্যাহত আছে। কিছু কিছু যুবক
ছাত্র এবং আরো অনেকে বুঝে না বুঝে মাদক সেবন করছে, যা করে নিজেকে ধ্বংস করছে। এটা কোনো কোনো পরিবারের কাছে বিভীষিকাময়। এটি একটি সামাজিক দুর্ভোগও বটে। সাধারণ মানুষ এটা বরদাস্ত করতে চাচ্ছে না। 2/3 ভোটে একটি সরকার দায়িত্ব পেয়েছে দেশ পরিচালনায়, তাই মানুষের প্রত্যাশা এই সরকারের আমলে অবিলম্বে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে যাতে মাদক ব্যবসায়ীদের তথ্য প্রমাণ সাপেক্ষে অবিলম্বে গ্রেপ্তার করে সাবা আসলে মানুষের জনদুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের বিষয় সেচ মৌসুম হয় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং ধুবর উপজেলার বিদ্যুতের ভোল্টেজ উন্নতিকরণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 1 আওতাধীন হালুয়াঘাট ও ধুবর উপজেলা নিয়ে গঠিত। অত্র এলাকায় কৃষি প্রধান হওয়ায় ওই এলাকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে তাদের সকল প্রয়োজনীয়তা চাহিদা পূরণ করে থাকে। অত্র এলাকার মানুষ সেচের মাধ্যমে বড় চাষ আবাদ করে থাকে, কিন্তু বিদ্যুৎ ভোল্টেজ কম হয় আসন্ন বড় সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় সেচের কাজের ব্যাঘাত সৃষ্টি হয়। এই আসন্ন বড় মৌসুমে হালুয়াঘাট ও ধুবর উপজেলার ফসল উৎপাদনের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। আর এই জন্য প্রয়োজন বিদ্যুতের ভোল্টেজ বৃদ্ধি করে 13 থেকে 35-এ উন্নতিকরণ এবং সার্বক্ষণিক যাতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। বিষয়টি অতি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 জনসাধারণকে ধন্যবাদ জানাই, তারা যেন আমাকে ভোট দিয়ে আজকে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছে। পাশাপাশি আমি কৃতজ্ঞ জানাই আমার প্রিয় নেতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, উনি আমাকে সুযোগ দিয়েছেন ইলেকশন করার জন্য। আমি আজকে যে জনগুরুত্বপূর্ণ নোটিশটি দিয়েছি 71 বিধিতে, সেটি হচ্ছে মাননীয় আমাদের পানি সম্পদ মন্ত্রী বরাবরে আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি বৃহৎ এলাকা, বৃহৎ উপজেলা, 21টি ইউনিয়ন, একটি পৌরসভা, 4টি ইউনিয়ন আমাদের নদী মেঘনা নদীর ভাঙ্গনের কবলে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই প্রতি বছরই মেঘনা নদীর ভাঙ্গন সৃষ্টি হয়ে আমাদের 4টি ইউনিয়নের যেমন বীরগাঁও, নবীনগর পশ্চিম, শ্যামগ্রাম, বরিকান্দি ইউনিয়নের অসংখ্য গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। আমি মাননীয় মন্ত্রী বরাবরে আবেদন জানাতে চাই যে আমাদের নবীনগরের এই 4টি ইউনিয়নের মানুষের জন্যে তিনি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করবেন কিনা এবং আমাদের একটি বেড়িবাঁধের ব্যবস্থা করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আধা ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। পরবর্তী কার্যক্রম দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন। মাননীয় স্পিকার, আমি এটা শেষ করি তারপরে। এটা কি আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? আচ্ছা, বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের হাউসে সাউন্ড সিস্টেমটা, আমরা তো আরো 2বার পার্লামেন্টে এসেছি, আপনিও আরো 3বার পার্লামেন্টে এসেছেন, তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে
এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা সারা যাতে করে একটা সাউন্ড হয়। 91 পার্লামেন্টে দেখলাম আমরা এটা সারাই পার্লামেন্ট চালাইছি। 2001 সালেও 4 দলীয় জোটের সময় হয়েছে। তো এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে মাননীয় স্পিকার। এই জন্য সাউন্ড সিস্টেমটা সুন্দর করার জন্য আপনার নেতৃত্বে সুন্দর করে এই হেডফোন, একদম সিম্পল হেডফোন দিলে আমরা শুনতে পাই, এত বড় বোঝার দরকার নাই। আর এটা হেডফোন ছাড়াও পার্লামেন্টের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করার জন্য আপনার পক্ষ থেকে এইখানে ব্যবস্থা করলে খুশি হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এই সুযোগে আমি আমার এলাকাবাসী ভোলার লালমোহন এবং তজুমউদ্দিনের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও তারা পরপর 7 বার আমাকে জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনি যেটি তুললেন এই বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। এখন মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক 2026 সালের 12ই মার্চ জাতীয় সংসদে প্রদত্ত ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার জন্য মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, প্রস্তাব করছি যে মহামান্য রাষ্ট্রপতি সমীপে নিম্ন উদ্ধৃত ধন্যবাদ বার্তাটি প্রদান করা হোক। ধন্যবাদ বার্তাটি হল, বাংলাদেশে জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক 2026 খ্রিস্টাব্দের 12ই মার্চ অত্র সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমদ অপুকে ধন্যবাদ প্রস্তাবটি সমর্থনের আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মিয়া নুরুদ্দিন আহমেদ, হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম কর্তৃক আনিত ধন্যবাদ প্রস্তাবটি সমর্থন করিতেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় হুইপ। মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবটি সংসদে উপস্থাপিত হল। বিরতি দিয়ে দেয় নাকি? বিরতি দিয়ে দেব? 5 মিনিটে তো বক্তব্য দিতে পারবেন আপনি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শুরু হবে। প্রথমে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, সময় 8 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় দেখবেন, 8 মিনিট হলে বলবেন। আজ আমি খুব প্রীত এবং আনন্দিত। আচ্ছা, আপনি এই মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন সার্বজনীনভাবে। সেই জন্য সকল কৃতিত্ব আল্লাহ পাককে দিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান এবং সম্মানিত সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। স্মৃতিচারণের সময় নেই, কিন্তু আজ মনে পড়ে 1965 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রথম যখন ক্লাস করতে গিয়েছি, সেদিনে ঘোষিত হয়েছিল পাক ভারত যুদ্ধ। 1965 সনে সেই পাক ভারত যুদ্ধের ইতিহাস হলো, তার আগে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান একটি নির্বাচন করেছিল, সেটা ছিল জালিয়াতি নির্বাচন। সকল বিরোধী দল এবং তখনকার গঠিত ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি অফ পাকিস্তান, যার পূর্ব পাকিস্তানের আহ্বায়ক ছিলেন জামাতের স্বপ্নদ্রষ্টা জামাত নেতা অধ্যাপক গোলাম আজম। মাননীয় স্পিকার, সেই যুদ্ধ ঘোষিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার
ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো, তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আপনি রাজনীতি ছিলেন না। 70-এর নির্বাচন আপনার বাবা ডক্টর আজহারউদ্দিন তৎকালীন আইয়ুবের স্বৈরশাসকের বিরুদ্ধে 70-এর নির্বাচনে এই ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 73-এর নির্বাচন আপনি তখন সেনাবাহিনীতে আপনার এই মরহুম আব্বাকে সেদিন নাজেহাল করেছিল। তখনই রাজনীতিতে আপনার আকাঙ্ক্ষা গো করে মানুষ পেয়ে এই সংসদে জাতি জানে না যে কজন বীর বাঙালি মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ জিয়ার আহ্বানের পরে আপনারা ক্যান্টনমেন্ট ভঙ্গ করে প্রতিপক্ষ পাকিস্তানি কমান্ডারকে নিহত আহত করে সোলজার নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শোনেন, এর পরবর্তী পর্যায়ে রাজনীতিতে আসার জন্য প্রথম দিন জন্য আপনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। পুরনো স্মৃতির কারণে ও মহামেডান ক্লাবের কর্মকর্তা হিসাবে আপনাকে নিয়ে প্রথম রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরে আমাকে সেদিন অভিনন্দন জানিয়েছিল, এই রত্ন তুমি কোথায় পেলে? আজ আমি প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমানকে, এই রত্ন তিনি কোথায় খেতে পেলেন? আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে এই সংসদ দুর্ভাগায় জাতির সকল সমস্যার সমাধানে বিরাট ভূমিকা রাখবে। আরও বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলবো। এক সময় প্রশ্ন ছিল 71-এ 52 সালে কোন ভাষায় কথা বলবো কিনা। আজকে প্রশ্ন হয়েছে কথায় বলবো কিনা। এই সংসদের দাঁড়িয়ে ভয় হয়। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জগন্নাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে এত সংখ্যক নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্ক। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যুদ্ধ, 24-এর যোদ্ধা এক কাতারে হলো ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখেই এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো। স্বাধীনতার পরে বা এনসিপির নেতা কার কথা হয়েছিল, তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, শ্রদ্ধা নেতৃবৃন্দ, স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমরা যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। আপনাদের উদ্দেশ্যে এই কথাটি রেখে 91 সংসদে আপনাদের সাথে কাজ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক
আমাদের নেতা মাওলানা গোলাম সাবান মরহুম, আমি বলতে চাই তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ, তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধিবিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো, কয়বার জাতি সমক দেবে, আল্লাহ জাতিকে কয়বার সময় দেবে, আল্লাহ দিয়েও দেখেন নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। সময় লম্বা হলে আরো বলতাম, কোনোদিন বলবো আমি মুক্তিযোদ্ধা জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম, জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন। শেষ করুন, মাননীয় সদস্য, আজান পড়ে গিয়েছেন। সেটু সঠিক বেঠিক সেটা কথা নয়, কথাটা হলো আজকের দিনে আপনাদের এই এটা জাতীয় ঐক্যের যে উদ্যোগ, সেই উদ্যোগের ফসল। আপনাদের এই সংসদকে আসাতে জাতীয় অভিনন্দন জানায়, আমরা অভিনন্দন জানাই। কিন্তু ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আজান পড়ে গিয়েছে। আচ্ছা, আর 1 মিনিট বলেন, 1 মিনিট বলেন। বলেন না কত, আপনি বললে আমি বসে যাবো। 1 মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করে নেই, আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাগুদে বলার জন্য। না, ভালো বলেছেন, বাট আর 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় আমাকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না, আমার কথা শুরুই তো করি না, আপনি বলে ভালো। এই কঠিন সময় আমাকে দিলেন, শেষ করুন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, বিরোধী দল দাঁড়ালে টেলিভিশন দ্বারা আমরা আপনি আমাকে অ্যাড্রেস, স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ করেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, জোহরে নামাজের জন্য সংসদের অধিবেশনে 20 মিনিট বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।